ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। ঘটনাটা ঘটেছিল 1935 বা 40 সালের দিকে। এটি একটি ভারতের ঘটনা। তখন না ছিল পাকিস্তান বা না ছিল বাংলাদেশ, তখন ভারতবর্ষ ছিল। তখনকার একটি ঘটনা, এটি একটি নদী অঞ্চলের ঘটনা। তো আশা করি পুরো ঘটনাটি শুনবেন। তবে আমার বিশ্বাস এরকম ঘটনা হয়তো আপনি শুনেন নাই। তো পুরো ঘটনাটি শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কতটুকু ইন্টারেস্টিং। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ছিল এরকম যে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় একটা ছেলে পড়তো। তো ছেলে মানে যে মাওলানার যেই লাইনগুলা ছিল সেই বিষয়ে লেখাপড়া করতেন। কিন্তু তাদের যে মুহতামিম ছিল, মানে মাদ্রাসার যিনি মালিক ছিল, তিনি ওই ছেলেটাকে ডেকে বলে যে বাবা, তোমাকে একটা কথা বলি, শোনো। আর যেহেতু ছেলেটা মানে ক্লাসের খুবই মেধাবী একটা ছাত্র ছিল, আর তাকে মানে মূলত পার্সোনালি মুহতামিম সাহেব তাকে খুব বেশি আদর করতেন। তখন তাকে বলে যে বাবা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে, মানে এরকম একটা প্রস্তাব তাকে দেয়। আর যেহেতু তার লেখাপড়াও প্রায় শেষ দিকে, হয়তো আর অল্প কিছুদিন তিনি মাদ্রাসায় থাকবেন, তারপরে তিনি লেখাপড়া শেষ করে সেখান থেকে বিদায় নেবেন। তখন সেই ছেলেটা বলে যে এটা আসলে আমার মা বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে। আর যেহেতু ছেলেটাও মানে, আর মুহতামিম সাহেব তাকে মানে নিজে প্রস্তাবটা দিয়েছেন, এই জন্য সেই ছেলেটা মানে না করতে পারে নাই। তো তিনি তার মা বাবার কাছে চিঠি লেখেন এবং চিঠি পাঠান, এবং সেখান থেকে চিঠির আবার উত্তর আসে যে ঠিক আছে, যেহেতু তোমার মুহতামিম সাহেব তার মেয়ে, এটা তো তোমার আরো ভাগ্যের ব্যাপার। আর এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো যে ওই ছেলেটার বাবাও কিন্তু একজন বড় আলেম ছিলেন। তিনি আবার অন্য আরেকটা মাদ্রাসা ছিল তার নিজের, তো সেও খুব বড় একটা আলেম। তো এই জন্য তিনি ভাবলেন যে হইতে পারে যে তিনি একজন মুহতামিম একটা মাদ্রাসার, এবং আরেকটা মুহতামিম তার মানে বিয়েই হতে যাচ্ছে। এই জন্য তিনি মূলত বিষয়টা মানে মানে স্বাগত জানান, এবং সেই ছেলেটার সাথে সেই হুজুরের মেয়ের সাথে বিয়ে হয় এবং তারা সেখানেই থাকেন। প্রায় 2-3 বছরের মধ্যেই সেখানে তার লেখাপড়া শেষ হয়ে যায়, এবং তিনি সেই মাদ্রাসাতেই মানে একটা চাকরি নেন এবং ওই মাদ্রাসারই শিক্ষকতা করেন। তো একটা সময় সেই তার মুহতামিম, তার শ্বশুর, তাকে বলে যে বাবা, আমি তো চলে যাচ্ছি, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না। তখন সেই ছেলেটা জিজ্ঞেস করে যে আসলে বাবা, আপনি কোথায় যাচ্ছেন? তখন সে বলে যে আমি মানে দাওয়াতের কাজে যাচ্ছি, আমার আর হয়তো ফেরা হবে না। এই মাদ্রাসার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই, তুমি মাদ্রাসাটা ঠিকঠাকভাবে চালাইবা। আর আরেকটা বিষয় তোমাকে আমি বলি যে তুমি আমার মেয়েকে সবসময় দেখে রাখবা। তো এটা বলে তার সেই শ্বশুর তিনি চলে যান। এইদিকে মানে তিনি সংসারও করতেছিলেন এবং মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যান। তিনি মাদ্রাসাটারও দেখাশোনা করতে থাকেন। তো একটা পর্যায়ে তিনি তার নিজ গ্রামে চলে আসেন এবং মাদ্রাসার দায়িত্বটা তিনি আবার আরেকজনকে দিয়ে আসেন। তো তিনি এসে তার বাড়িতে ওঠেন। প্রায় 6-7 মাস থাকার পরে হঠাৎ একদিন রাতে, মাঝরাতের দিকে তার দরজায় কে যেন কড়া নাড়ে। তিনি তখন উঠে দরজাটা খুলেন। তো দরজা খুলে তিনি দেখেন যে তার বাবা বড় একটা লাঠি নিয়ে বাইরে দাঁড়ায় আছে, এবং দরজা খোলার সাথে সাথে তার স্ত্রীও তার সাথে আসে। তো তারা দুজন যখন একসাথে দাঁড়ায়, তখন তার বাবা মানে তার স্ত্রীকে সেই লাঠিটা দিয়ে মারতে থাকে। তখন সে এটা বাধা দিতে চায় এবং বাধা দিতে যায়, তখন তাকেও মানে খুব প্রহার করা হয়।
তখন তার বাবা তার স্ত্রীকে বলে, আর আরেকটা কথা এখানে বলে রাখা ভালো যে তার যে স্ত্রী ছিল সে কিন্তু তখন ছিল সন্তান সম্ভবা, তিনি গর্ভবতী ছিলেন। আর এই অবস্থাতেই তাকে মেরে মোটামুটি আহত করা হয়। তখন তাকে সেখানে জিজ্ঞেস করে যে তুই আমার ছেলের জীবনটা কেন নষ্ট করলি, তুই কে, তোর পরিচয় বল সবার সামনে। আর আরেকটা বিষয় আপনাদের না বললেই নয়, যে ওই ছেলেটার আরো দুইটা ভাই ছিল বড়, তিন ভাইয়ের মধ্যে ওই ছেলেটাই ছিল সবচেয়ে ছোট। তো তার আরো দুই ভাই ছিল এবং আরো দুই ভাইয়ের যে স্ত্রীরা তারাও ছিল। তখন সেইখানে ওই মেয়েটা স্বীকার করে যে সে জিন প্রজাতির, সে আসলে মানুষ না। আর এই দিকে কিন্তু ওই ছেলেটার বাবা কিন্তু অনেক বড় আলেম, এটা আপনাদের আগেই বলছি। পাশাপাশি সে কিন্তু জিন বন্দি করা বা জিন মানে জিনের ব্যাপারে এই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু অনেক পারদর্শী, অনেক ভালো অভিজ্ঞতা তার আছে। তখন সে ওই মেয়েটাকে বলে যে তুই এখান থেকে চলে যা, নাইলে তোকে পুড়িয়ে মেরে ফেলবো, এরকম কথা তাকে বলা হয়। যে তুই একটা জিন হয়ে কেন তুই একটা মানুষকে বিয়ে করলি। আর এখানে কথা হচ্ছে যে মানে ওই ছেলেটার বাবার ভাষ্য মতে যে কোনো জিনের সাথে মানুষের সংসার এটা নাকি হারাম বা এটা ঠিক না, মানে এটা নিষিদ্ধ, এরকম কিছু একটা তিনি বলেন। এই জন্য মূলত তিনি মেনে নিতে পারতাছিলেন না। তখন দুইটা ঘরের মধ্যে, এক ঘরে তার ছেলে এবং অন্য একটা ঘরে সেই মানে জিনটাকে, পরীটাকে বন্দি করা হয়। এবং কয়েকদিন বন্দি থাকা পরে সে পরীটা বলে যে ঠিক আছে আমি এখান থেকে চলে যাব, আমার স্বামীর সাথে আমাকে শেষবারের মতো একটু দেখা করতে দেন। তখন তার স্বামীর সাথে সে দেখা করে এবং তার স্বামীকে একটা আয়না দেয় যে এই আয়নাটা তোমার কাছে রাখো, হয়তো তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না, তোমার যখনই আমাকে দেখার ইচ্ছা হবে তুমি তখন এই আয়নাটার দিকে তাকাইলেই, নির্জন রাতে তুমি এই আয়নাটার দিকে যখন তাকাইবা তখনই আমাকে দেখতে পারবা এবং তুমি আমার সাথে কথাও বলতে পারবা। তখন সেই আয়নাটা রাখে। আর এদিকে ব্যক্তিগত জীবনেও তিনি তার মানে স্ত্রীকে অনেক বেশি মহাব্বত করতেন। যদিও তিনি জানতেন এটা জিন, কিন্তু তারপরও তিনি জিন এটা জানার পরও তিনি খুব মহাব্বত করতেন। এবং পরবর্তীতে তিনি সেই আয়নাটা তার কাছে রাখেন এবং প্রতিদিন রাতে তিনি মানে বাইরে বের হয়ে যেতেন, বাইরে বের হয়ে কোনো নির্জন জায়গায় বসে বসে তার স্ত্রীর সাথে তিনি কথা বলতেন। আর এদিকে সেই তার বাবা তাকে মানে অনেক চেষ্টা করে, অনেকভাবে রাজি করানোর চেষ্টা করে অন্যত্র বিয়ে করার জন্য, কিন্তু সে আর কখনো বিয়ে করেন নাই। তো অবশেষে তার বাবা মানে কোনো একটা সময় জানতে পারে যে তার কাছে একটা আয়না আছে যেটার মাধ্যমে সে ওই পরীটার সাথে যোগাযোগ করে। তো এই আয়নাটা তার বাবা তার কাছ থেকে জব্দ করে এবং ঘরে তার একটা সিন্দুকের মধ্যে রেখে দেয়। তো এইখানে আরেকটা বিপত্তি ঘটে। তার স্ত্রী কিন্তু তাকে বলে গেছিল যে এই আয়নাটা তুমি ছাড়া আর কারো কাছে দিবা না, আর কারো কাছে দিলে কিন্তু বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে, এরকম কথা তাকে বলে। কিন্তু ওই আয়নাটা তুই যে তার বাবা সিন্দুকের মধ্যে নিয়ে রাখা দেয়। তো এদিকে তার যে মেজু ভাবি ছিল, সে তার শ্বশুরের যেই ঘরটা ছিল সেটা গুছাইতেন প্রতিদিন। তো এরকম প্রতিদিন গুছাইতে যেতেন এবং তিনি একটা সিন্দুক দেখতে পাইতেন। তো একদিন তিনি ভাবেন যে আসলে সিন্দুকটার মধ্যে কি এমন আছে, আর বাবা কখনো তো এই সিন্দুকটার ব্যাপারে আমাদের বলেন নাই। তো এই জন্য তিনি সেই সিন্দুকটা খোলেন। তো সিন্দুকটা খুলে সেখানে সেই আয়নাটা দেখতে পান। আর আয়নাটার বর্ণনা ছিল এরকম যে এটা একটা পিতলের আয়না, আর ওইটার মধ্যে কোনো আয়না ছিল না, জাস্ট পিতলটাই। আর পিতলটা এতটাই চকচকা ছিল যেখানে মানে মানে মুখ দেখা যেত। তো সে তখন সেই আয়নাটার মধ্যে মানে মুখটা দেখতে থাকে। তো তিনি যখন আয়নার মধ্যে তাকান
তো তিনি তার নিজের চেহারা দেখে অবাক হয়ে যান, মানে তিনি নিজেকে অনেকটা সুন্দর দেখতে থাকেন সে আয়নাটার মধ্যে। তিনি উল্টা আরো মানে বলতে থাকেন যে হায় আল্লাহ, আমি এত সুন্দর। তো ওই আয়নাটার মানে প্রতি তার একটা নেশার মতো হয়ে যায়। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে মেয়েদের এটা একটা নেশার মতোই, যে তাদেরকে সুন্দর দেখাক বা তাদের দেখতে সুন্দর লাগে, এটাই তারা চায়। তখন তিনি প্রতিদিন সেই বাবার ঘরে আসতেন, রুমটা পরিষ্কার করার সময় তিনি মানে সেই আয়নাটা একটু দেখে যেতেন প্রতিদিন। তো হঠাৎ একদিন মানে তাকে দেখে সবাই ভয় পেতে থাকে, কারণ তার চেহারাটা মানে বিকৃত হয়ে যায়, যে তার পা থেকে মানে গলা পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু তার যে চেহারাটা মানে একটা বৃদ্ধ, যেমন 70-80 বছর বয়সী একটা মানুষের মতো হয়ে যায় এরকম। তো এরকম অবস্থায় তার পরবর্তীতে মৃত্যু হয়। তখন মানে ওই বাবার ঘরটা গুছানোর দায়িত্ব পড়ে সেই বাড়ির যে বড় বউ ছিল তার উপরে। তখন সেও এরকম মানে ঘর গুছাতে গুছাতে একদিন তার হাতেও এরকম সেম ভাবে সেই সিন্দুকটা দেখে, এবং সেই সিন্দুকটা খুলে সেই আয়নাটা দেখে। তো তার সাথেও সেম ঘটনাই ঘটে। অবশেষে মানে তার যে বাবা ছিল সে জানতে পারে যে আসলে এই আয়নাটার জন্য এরকম হইতাছে। অবশেষে সে নিজেও একদিন আয়নাটা দেখে মানে তারও এরকম হয়ে যায়, কিন্তু তিনি বারবার দেখেন নাই, তিনি একবার দেখাতেই তার ক্ষতি হয়ে যায়। যেমন তার চেহারাও এরকম মানে চেঞ্জ হয়ে যায় এবং মাথাটা অনেক বড় হয়ে যায়। অবশেষে মানে তিনি বুঝতে পারেন যে তিনি আর হয়তো বাঁচবেন না। তখন তিনি সেই তার ছোট ছেলেকে ডেকে বলে যে বাবা, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। তখন তিনি তাকে বলে যে তোমার সেই আয়নাটা আমি দেখছিলাম, আমার তো সময় ফুরায় আসছে, তাই আমি তোমাকে মানে এই কথাগুলো বলে যেতে চাই যে তুমি যখন আয়নাতে মানে তোমার স্ত্রীকে দেখতা, সেই জিন স্ত্রীটাকে, তো আমি তোমাকে অনেক চেষ্টা করছি যে অন্যত্র বিয়ে করানোর জন্য, তুমি কোনোভাবে রাজি হচ্ছিল না। এই জন্য আমি তোমার সেই স্ত্রীকে আমি কৌশলে বা আমার যেই রিচুয়াল আছে সেগুলার মাধ্যমে তোমার সেই স্ত্রীকে আমি মেরে ফেলছিলাম। এটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমার যে দুই ভাবি মারা গেছে তাদের মৃত্যু হয়েছে ওই আয়নাটার কারণে, কারণ ওই আয়নাটা তারা দেখেছিল, এই জন্য তাদের এরকম মৃত্যু হয়েছে। আর এই কথাটা মানে তোমার যে শ্বশুর সে আমাকে স্বপ্নের মাধ্যমে আইসা বইলা গেছে যে সে আয়নাটা না দেখার জন্য। এবং সে আরো একটা কথা তাকে বইলা যায় যে তোমার স্ত্রীকে আমি যখন মানে মাইরা ফালাইছি তখন তাকে সেই তার যে জগৎ আছে সেখানে মাটি দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে, এবং সে মরার আগে বলে গেছিল যেন তার পাশে যেন তোমাকেও দাফন করা হয়। আর তোমার যে একটা সন্তান হয়েছে, তোমার স্ত্রী যখন মানে এই বাসা থেকে বের করে দেওয়া হয়, তোমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, তো তোমার একটা ছেলে হয়েছে, ছেলেটা জিন প্রজাতিরই। তো সে নিজেও মাদ্রাসায় পড়ে, সেও লেখাপড়া করে, এবং তার মা তাকে বলে গেছে তুমি যদি কখনো মারা যাও সে যেন নিজে তোমার জানাজা পড়ায়। তো এই কথা বলে তার কিছুদিনের মধ্যেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তারও প্রায় অনেক বছর পরে সেই ছেলেটা তিনি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে তিনি একটা সময় মারা যায়। কিন্তু তিনি যে এই যে একটা লং টাইম, যে একটা লম্বা সময় ধরে মানে বেঁচে ছিলেন, তিনি শিক্ষকতা করতেন মাদ্রাসায়, এবং এর মধ্যে তিনি আর কখনো বিয়ে করেন নাই। তো পরবর্তীতে তিনি যখন মারা যান তার দুইটা জানাজা হয়েছিল। একটা জানাজা হয়েছিল তিনি যে মাদ্রাসায় শিক্ষকতা করতেন সেই মাদ্রাসার ছাত্ররা করছিল, আর আরেকটা জানাজা তার সেই নদীর পাড়ে হয়, একটা নদীর পাড়ে তার ছেলে আইসা তার জানাজা পড়ে,
তার ছেলের সাথে নাকি অনেকগুলা মানুষের মতো ছিল। সবাই আইসা তার জানাজা পড়ে তখন মানুষের সাথে সে সরাসরি কথা বলে, যে তার এই ঘটনাগুলা মানুষদেরকে বলে এবং তার মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তার বাবার লাশটা এবং সেই আয়নাটা সেটা নিয়ে তারা যতগুলা তাদের সাথে জিন ছিল সবাই সহ ওইখানে নদীর মধ্যে মানে একটা অনেক বড় পানির মানে পাকের মতো হয়, সেই পাকের মধ্যে ঢুকে যায়। এই ঘটনাটি একজন হুজুরের কাছ থেকে শোনা। সো ঘটনাটা কতটুকু সত্য আমি জানি না, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।